দ্বিতীয় বিশ্বযুদ্ধে রুশ জার্মান গোপন চুক্তি। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি নিয়ে আলোচনা করার আগে মিউনিখ সম্মেলন নিয়ে আলোচনা করা প্রয়োজন, কেননা এই সম্মেলনে স্বাক্ষরিত চুক্তির জবাবে রুশ জার্মান সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হওয়ায় সোভিয়েত ইউনিয়ন নিঃসঙ্গ হয়ে পড়ে। দূরদর্শী স্ট্যালিন বুঝতে পারেন যে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে হিটলারকে লেলিয়ে দেওয়াই এ চুক্তির উদ্দেশ্য, তাই তিনি একই তাস নিয়ে খেলার সিদ্ধান্ত নেন। 1938 সালের সেপ্টেম্বরে জার্মানির মিউনিখ শহরে সোভিয়েত কমিউনিজমের ভিত্তি মোকাবেলার উপায় নিয়ে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি একটি সম্মেলনে মিলিত হয়। এই সম্মেলনে জার্মানির কাছে এসব দেশ নতি স্বীকার করে। জার্মানি, ইতালি, গ্রেট ব্রিটেন, ফ্রান্স মিউনিখ প্যাক্ট সই করে। মিউনিখ প্যাক্ট ছিল একটি সোভিয়েত বিরোধী আঁতাত। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার নেভিল চেম্বারলিন ও ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়েরকে আমন্ত্রণ জানানো হলেও স্ট্যালিনকে আমন্ত্রণ জানানো হয়নি। 1938 সালের সেপ্টেম্বরে জার্মানির মিউনিখ শহরে সোভিয়েত কমিউনিজমের ভীতি মোকাবেলার উপায় নিয়ে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি একটি সম্মেলনে মিলিত হয়। এই সম্মেলনে জার্মানির দাবির কাছে এসব দেশ নতি স্বীকার করে। মিউনিখ চুক্তির উদ্দেশ্যকে ব্যর্থ করে দিতে কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন আদর্শগত শত্রু জার্মানির সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে। নাৎসি সোভিয়েত গোপন চুক্তি পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিধারা নিয়ন্ত্রণ করে। তার ফল হয়েছিল সুদূরপ্রসারী। এই চুক্তিতে সংশ্লিষ্ট দুটি দেশের স্বার্থের ভিত্তিতে ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড ও রোমানিয়াকে বিভক্ত করার একটি গোপন প্রটোকল অন্তর্ভুক্ত ছিল। 4টি অনুচ্ছেদে বিভক্ত এ প্রটোকলের শেষ অনুচ্ছেদে বলা হয়েছিল, উভয় পক্ষ এ প্রটোকলকে অত্যন্ত গোপনীয় দলিল হিসেবে বিবেচনা করবে। 1939 সালের 23 আগস্ট মস্কোয় সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী ভাচেস্লাভ মোলোটোভ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোয়াসিম ভন রিবেনট্রপ এ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বয়ং স্ট্যালিন উপস্থিত ছিলেন। রুশ জার্মান অনাক্রমণ চুক্তিতে মোলটোভ-রিবেনট্রপ চুক্তি হিসেবেও আখ্যায়িত করা হতো। 1941 সালে 22 জুন সোভিয়েত ইউনিয়নে জার্মান হামলা নাগাদ এ চুক্তি বলবৎ ছিল। আনুষ্ঠানিকভাবে অনাক্রমণ চুক্তি বলে পরিচিত এটি একটি আগ্রাসী সামরিক চুক্তিতে পরিণত হয়। চুক্তিতে যেসব দেশের নাম উল্লেখ করা হয় সেসব দেশে হয়তো উভয়ে আগ্রাসন চালিয়েছে, নয়তো এককভাবে রাশিয়া কিংবা জার্মানি। এক্ষেত্রে ফিনল্যান্ড ছিল একমাত্র ব্যতিক্রম। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সোভিয়েত ইউনিয়ন দুবার ফিনল্যান্ডে হামলা চালায়, কিন্তু দেশটি সাফল্যের সঙ্গে সোভিয়েত হামলা মোকাবেলা করে। তবে তাকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হয়েছিল। 1918 সালে ব্রেস্ট লিটোভস্ক, 1918 সালে 3 মার্চ ব্রেস্ট লিটোভস্ক নামে একটি স্থানে স্বাক্ষরিত শান্তি চুক্তি। এই চুক্তির আওতায় নয়া বলশেভিক দুর্বল রাশিয়াকে সেন্ট্রাল পাউয়ার্সের প্রথম মহাযুদ্ধে মিত্রবাহিনীর বিরুদ্ধে লড়াইকারী জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য ও বুলগেরিয়া এসব দেশ, পূর্ব দিকে রাশিয়া এবং পশ্চিমে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যবর্তী ছিল, এদেরকে সেন্ট্রাল পাওয়ার্স বলা হয়। আর এই সেন্ট্রাল পাওয়ার্সের কাছে নতি স্বীকার করে ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রাশিয়া ও ইউক্রেনের আর্মেনিয়া ও জর্জিয়ার অংশবিশেষ এর উপর প্রভাব বিস্তার ও সার্বভৌমত্বের দাবি পরিত্যাগ করা হয়। মিটি-লিউরোপা নীতি, এটা একটি জার্মান শব্দ, প্রথম মহাযুদ্ধে সেন্ট্রাল পাওয়ার্সের অনুসৃত নীতি ছিল। এই নীতি অনুসারে এইসব দেশ জার্মান সাম্রাজ্যের স্যাটেলাইট বা অধীনস্থ রাষ্ট্র হিসেবে স্বীকৃত। এসব স্যাটেলাইট রাষ্ট্রের
বিন্দুকে জার্মান কাইজারের অধীনে ডিউক অথবা রাজা হিসেবে আখ্যায়িত করা হতো। 1918 সালে নভেম্বরে প্রথম মহাযুদ্ধে জার্মানির পরাজয়ের পটভূমিতে এসব দেশের অধিকাংশ গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। তবে 1917 সালে রুশ বিপ্লবে দেশগুলো বলশেভিকদের বিরুদ্ধে ব্রিটেন এবং ফ্রান্সের প্রক্সি হিসেবে কাজ করে। রাশিয়া ও ইউক্রেন ছাড়া বাদবাকি দেশ পুরোপুরি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। 1920 সালে রাশিয়া ও কমিউনিজমের ভয়ে তথাকথিত বর্ডার স্টেটগুলো রুশ বিপ্লবকালে যেসব দেশ রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যেমন ফিনল্যান্ড, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রাশিয়া, ইউক্রেন ও রোমানিয়া ইত্যাদি দেশগুলো নিজেদের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সম্পাদন করে এবং পারস্পরিক সহযোগিতা গড়ে তোলার চেষ্টা করে। মোলটোভ-রিবেন্ট্রপ চুক্তির পেছনে 1920-এর দশকে ইউরোপে বিরাজিত এই পরিস্থিতির প্রভাবও কাজ করে। ইউরোপের স্থিতাবস্থা ছিল সোভিয়েত স্বার্থের পরিপন্থী, তাই দেশটির স্থিতাবস্থা বজায় রাখতে আগ্রহী ছিল না। সোভিয়েত নেতৃবৃন্দ এই অভিমত পোষণ করেন যে প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে সংঘাত শুধু সাম্রাজ্যবাদের অবশ্যম্ভাবী ফল নয়, বরং এই সংঘাত কমিউনিজম বিস্তারে সহায়ক হবে। পরবর্তীকালে পূর্ব ইউরোপে কমিউনিজম প্রতিষ্ঠার মধ্য দিয়ে সোভিয়েতদের হিসাব সঠিক বলে প্রমাণিত হয়। 1935 সালে চেকোস্লোভাকিয়ার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। ফ্রান্সও ছিল চুক্তির একটি অংশীদার। চুক্তিতে বলা হয়েছিল যে সম্ভাব্য জার্মান হামলায় ফ্রান্স এগিয়ে এলে সোভিয়েত ইউনিয়নও সামরিক সহায়তা নিয়ে এগিয়ে আসবে। 1938 সালে চেকোস্লোভাকিয়ায় জার্মান অভিযানকালে সোভিয়েত এগিয়ে আসবে। 1938 সালে চেকোস্লোভাকিয়ায় জার্মান অভিযানকালে সোভিয়েত ইউনিয়নের চুক্তির বাধ্যবাধকতা অনুযায়ী দেশটিকে সহায়তা করার প্রস্তাব দেয়, কিন্তু চেকোস্লোভাকিয়ায় এগ্রো-রিয়ান পার্টি সোভিয়েত সৈন্য প্রেরণের প্রচণ্ড বিরোধিতা করতে থাকে। দলটি এই হুমকিও দেয় যে সোভিয়েত সৈন্যরা চেকোস্লোভাকিয়া সীমান্ত অতিক্রম করলে গৃহযুদ্ধ বেঁধে যাবে। 1924 সালে ফ্রান্সের সঙ্গে চেকোস্লোভাকিয়ার আরেকটি পৃথক চুক্তি হয়েছিল, কিন্তু ফরাসিরা দুটি চুক্তির কোনোটির প্রতি সম্মান প্রদর্শন না করায় সোভিয়েত ইউনিয়ন এই সিদ্ধান্তে উপনীত হয় যে 1935 সালে ফ্রান্সের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অর্থহীন। 1934 সালে পোল্যান্ডের সঙ্গে জার্মানির একটি অনাগ্রাসন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু 1939 সালের মার্চে এই চুক্তি বাতিলে হিটলারের ঘোষণাকে সোভিয়েত ইউনিয়ন জার্মানির আগ্রাসী মনোভাবের স্পষ্ট ইঙ্গিত বলে বিবেচনা করে। 1939 সালে এপ্রিলে সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী লিটভিনভ সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন ও ফ্রান্সের সমন্বয়ে জার্মানি ও ইতালির বিরুদ্ধে সৈন্য প্রেরণের অঙ্গীকার সম্মিলিত একটি জোট গঠনের প্রস্তাব করেন, কিন্তু সোভিয়েত ইউনিয়ন বাল্টিক রাষ্ট্রগুলোর নিরাপত্তা গ্যারান্টি ও পোল্যান্ডের মধ্যে দিয়ে সৈন্য প্রেরণের অধিকার দাবি করায় ব্রিটিশ সরকার এ প্রস্তাবে সম্মতিদানে দীর্ঘসূত্রিতার আশ্রয় নেয়। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন 1939 সালের 24শে মার্চ পোল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষার নিশ্চয়তা দেন। ফ্রান্সও একই নিশ্চয়তা দেয়। 25শে এপ্রিল তিনি পোল্যান্ডের সঙ্গে প্যাক্ট অফ মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স এ সই করেন। ব্রিটেন ও পোল্যান্ড চুক্তি স্বাক্ষর করায় স্টেলিনের মন থেকে এই আশঙ্কা দূর হয়ে যায় যে হিটলারের বিরুদ্ধে লড়াইয়ে পাশ্চাত্য তাকে নিঃসঙ্গ অবস্থায় পরিত্যাগ করবে।
ব্রিটেন ও পোল্যান্ড চুক্তি স্বাক্ষর করায় স্ট্যালিনের মন থেকে এই আশঙ্কা দূর হয়ে যায় যে হিটলারের বিরুদ্ধে লড়াইয়ে পাশ্চাত্য তাকে নিঃসঙ্গ অবস্থায় পরিত্যাগ করবে। তবে তিনি এই সম্ভাবনাও দেখতে পান যে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স ও ব্রিটেনের সমন্বয়ে জার্মানির বিরুদ্ধে একটি জোট গঠনের আলোচনা পারস্পরিক অবিশ্বাসে স্থবির হয়ে পড়ে। সোভিয়েত ইউনিয়ন জার্মানির সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সমর্থনের নিশ্চয়তা দাবি করে এবং পশ্চিম সীমান্ত বরাবর দেশগুলিতে আক্রমণকারী শক্তির অনুকূলে বিদ্যমান নীতির পরিবর্তনের বিরুদ্ধে হস্তক্ষেপ করার অধিকারের স্বীকৃতি চায়। সোভিয়েত ইউনিয়নের এই দাবিতে ব্রিটিশ এবং ফরাসিরা শঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে যে বৈদেশিক হামলার ঝুঁকি না থাকলে এই গ্যারান্টি প্রদান করা হলে সোভিয়েত ইউনিয়ন প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ পাবে। জার্মানির পোল্যান্ডের কাছে ভূখণ্ডগত ছাড় দাবি করলে যুদ্ধের হুমকি বৃদ্ধি পায়। 1939 সালে এপ্রিলের গোড়ার দিকে পাশ্চাত্য ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে টেলিগ্রাম বার্তা বিনিময় হতে থাকা সত্ত্বেও 11 আগস্ট নাগাদ পাশ্চাত্যের সামরিক মিশন মস্কো এসে পৌঁছায়নি। পাশ্চাত্যের সামরিক মিশন মস্কো এসে পৌঁছালেও কোনো চুক্তি করার কর্তৃত্ব তাদের ছিল না। পোল্যান্ড সংকট ছিল খুবই জটিল। সোভিয়েত সরকার বিতর্কিত ভূখণ্ড ক্রেসে গ্রাস করতে চায় বলে পোলিশ সরকার আশঙ্কা করতে থাকে। 1920 এর দশকে পোলিশ সোভিয়েত যুদ্ধে এই ভূখণ্ড পোল্যান্ডের সঙ্গে একীভূত করা হয়। পোলিশ সরকার সোভিয়েত সৈন্যদের তার ভূখণ্ডে প্রবেশ এবং জার্মানির সঙ্গে অনিবার্য যুদ্ধের প্রস্তুতি গ্রহণে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার অনুমতি দানে অস্বীকৃতি জানায়। পোলিশ সরকার এই মনোভাবের প্রেক্ষিতে রেড আর্মির জন্য পোল্যান্ড দখল করা ছাড়া জার্মানিকে মোকাবেলা করা সম্ভব ছিল না। আগস্টের তৃতীয় সপ্তাহে পশ্চিমা গণতান্ত্রিক দেশ ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক সন্দেহ ও মতবিরোধে আলোচনা ভেঙে যায়। ক্রেমলিন উপলব্ধি করতে সক্ষম হয় যে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো তাদেরকে এমন এক পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে যেখানে যুদ্ধ কেবল জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ থাকবে। জার্মানির সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরে সোভিয়েত অবস্থানের সমর্থকরা বলেছেন যে 1938 সালে সেপ্টেম্বরে মিউনিখ চুক্তির পর সোভিয়েত ইউনিয়ন জার্মানির সঙ্গে চুক্তি স্বাক্ষরে বাধ্য হয়। তারা উল্লেখ করেন, মিউনিখ চুক্তিতে এটা স্পষ্ট হয়ে ওঠে যে পশ্চিমা শক্তিগুলো অক্ষশক্তিকে তুচ্ছ করার নীতি অনুসরণ করছে এবং তারা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে নাৎসি বিরোধী জোট গঠনে আগ্রহী নয়। এছাড়া এ উদ্বেগও দেখা যায় যে জার্মানি হামলার সূচনা করলে ব্রিটেন ও ফ্রান্সের নিরপেক্ষ থাকবে এই আশা নিয়ে, যাতে বিবদমান রাষ্ট্র দুটি একে অপরের শক্তি ক্ষয় করে দুর্বল হয়ে পড়ে। নাৎসি জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন উভয়েই ধ্বংস হয়ে যায়। স্টালিন বিশ্বাস করেন যে ব্রিটিশরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে জার্মানির সঙ্গে চক্রান্তে লিপ্ত হয়েছে এবং পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো চাচ্ছে জার্মানির কমিউনিস্ট রাশিয়া হামলা করুক এবং তাদের হামলায় সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়ে যাক, অথবা দুটি দেশ একে অন্যের বিরুদ্ধে লড়াইয়ে ধ্বংস হোক। তিনি মনে করতেন এই দুরভিসন্ধি থাকায় ব্রিটিশরা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে প্রস্তাবিত নাৎসি বিরোধী জোটে সামিল হচ্ছে না। স্ট্যালিনের জীবনীকারকরা বলেছেন, মিউনিখ চুক্তি উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলিন এবং অ্যাডলফ হিটলার বৈঠকে মিলিত হলে স্ট্যালিনের অবিশ্বাস আরও জোরালো হয়। সোভিয়েত অবস্থানের সমর্থকরা উল্লেখ করেন যে 1939 সালে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় না থাকায় সময়ক্ষেপণে জার্মানির সঙ্গে একটি অনাক্রমণ চুক্তি স্বাক্ষরে রাজি হয়।
তারা বলেছেন যুদ্ধের জন্য প্রস্তুত হতে সোভিয়েত ইউনিয়নের কমপক্ষে 3 বছরের প্রয়োজন ছিল। স্টালিনের সমালোচকদের অভিমতের সঙ্গে তাদের অভিমতের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। স্টালিনের সমালোচকরা বলেছেন সোভিয়েত ইউনিয়ন তখন যুদ্ধের জন্য প্রস্তুত না থাকার কারণ ছিল 1936 থেকে 38 সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টি ও সশস্ত্র বাহিনীতে স্টালিনের ব্যাপক শুদ্ধি অভিযানকালে সশস্ত্র বাহিনীর অধিকাংশ দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের নির্মূল করা হয়। এটা সুবিদিত সত্যি কথা যে বিদেশি ও সোভিয়েত গোয়েন্দা সংস্থার উপর্যুপরি আগাম হুঁশিয়ারি সত্ত্বেও 1941 সালে 22 জুন জার্মান সৈন্যরা সোভিয়েত ইউনিয়নে হামলা চালানোর সময় রেড আর্মি এ ধরনের একটি যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত ছিল না। জার্মানির ক্রমবর্ধমান সামরিক হুমকি মোকাবেলায় স্ট্যালিনের সদিচ্ছা নিয়ে সমালোচকরা প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন 1936 সাল থেকে সোভিয়েত ইউনিয়ন জার্মানির সঙ্গে বাণিজ্যিক এবং সামরিক সহায়তা গড়ে তুলেছিল। জার্মান হামলা শুরু হওয়া নাগাদ এই সহযোগিতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। জার্মানির বিরুদ্ধে ব্রিটেন এবং ফ্রান্স যুদ্ধ ঘোষণা করলে সোভিয়েত অর্থনীতি সহযোগিতা জার্মানিকে মিত্রবাহিনীর নৌ অবরোধ বিকল করে দিতে সহায়তা করে। 1939 সালের 3 মে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল জোসেফ স্ট্যালিন পররাষ্ট্রমন্ত্রী পদে মোলোটোভকে মাক্সিম লটভিনভের স্থলাভিষিক্ত করেন। ফলে জার্মানির সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত হয়। লিটভিনভ ইতিপূর্বেকার নাৎসি বিরোধী জোট গঠনের নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং ক্রেমলিনের মানদণ্ডে তিনি পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে মোলোটোভ ঘোষণা করেন যে তিনি শান্তিপূর্ণ উপায়ে জার্মানির সঙ্গে সকল ইস্যুর নিষ্পত্তিকে স্বাগত জানাবেন। 1939 সালের আগস্টের শেষ 2 সপ্তাহে জাপান সোভিয়েত সীমান্ত যুদ্ধ তুঙ্গে পৌঁছে। এ পর্যায়ে হিটলারের পরামর্শ ছিল জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেন্ট্রপ 19 আগস্ট মস্কো সফর করেন। তার সফরকালে মস্কো ও বার্লিনের মধ্যে 7 বছর মেয়াদী একটি অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বলা হয় যে 20 কোটি জার্মান মার্কের ঋণের বিনিময়ে সোভিয়েত ইউনিয়ন জার্মানিতে পেট্রোল, আকরিক লৌহ, খাদ্যশস্য, তুলা, ফসফেট ও কাঠ রপ্তানি করবে। এই চুক্তি স্বাক্ষরের পর সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী মোলোটোভ নিজেদের ভৌগোলিক স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে অতিরিক্ত একটি প্রোটোকল স্বাক্ষরের প্রস্তাব দেন। অনেকেই বলেছেন যে মোলোটোভ অতিরিক্ত প্রোটোকল স্বাক্ষরের যে প্রস্তাব দিয়েছিলেন 1939 সালে 19 আগস্ট স্ট্যালিনের ভাষণে তার প্রতিফলন ঘটেছিল। সেদিন স্ট্যালিনের তার ভাষণে বলেছিলেন, বিশ্ববিপ্লব প্রসারে পাশ্চাত্যের শক্তিগুলোর মধ্যে একটি মহাযুদ্ধ হওয়া প্রয়োজন। 23 আগস্ট সোভিয়েত ইউনিয়ন ও জার্মানির মধ্যে 10 বছর মেয়াদী একটি অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে উল্লেখ করা হয় যে কোনো পক্ষ কোনো বিষয়ে দ্বিমত পোষণ করলে আলাপ আলোচনার মাধ্যমে অথবা মধ্যস্থতার মাধ্যমে তার নিরসন করা হবে। কোনো তৃতীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হলে অন্য পক্ষ নিরপেক্ষ থাকবে। কেউ কোনো পক্ষের প্রতি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বৈরী অন্য কোনো গ্রুপের সদস্য হবে না। চুক্তির গোপন অনুচ্ছেদে বলা হয়, উত্তরাঞ্চলীয় এবং পূর্বাঞ্চলীয় ইউরোপের দেশগুলোতে সোভিয়েত ইউনিয়ন ও জার্মানির মধ্যে নিজ নিজ সুবিধা অনুযায়ী ভাগাভাগি করে নেওয়া হবে। উত্তরাঞ্চলে ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া ও নারেভ, ভিস্চুলা ও সান নদীর পূর্বাংশ দখল করবে সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিমাংশ দখল করবে
জার্মানি। পূর্ব প্রুশিয়ার নিকটবর্তী লিথুয়ানিয়া যাবে জার্মানির নিয়ন্ত্রণে। চুক্তিতে রোমানিয়ার বেসারাবিয়ায় সোভিয়েতের স্বার্থ এবং জার্মানির অনাগ্রহ স্বীকার করে নেওয়া হয়। সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানির মধ্যে 1939 সালের 23 আগস্ট স্বাক্ষরিত চুক্তি ছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। তার একটি 28 সেপ্টেম্বর স্বাক্ষরিত সীমান্ত এবং মৈত্রী চুক্তি এবং আরেকটি ছিল 1941 সালে 10 জানুয়ারি স্বাক্ষরিত পৃথক অন্য একটি গোপন চুক্তি। 23 আগস্ট স্বাক্ষরিত রুশ জার্মান গোপন চুক্তি কোনো পক্ষ কখনো প্রকাশ অথবা স্বীকার করেনি। তারপরও ঘটনাক্রমে বিভিন্ন চ্যানেলে এই ঘটনা ফাঁস হয়ে যায়। জার্মান কূটনীতিক হ্যান্স ভন হারওয়ার্থ 24 আগস্ট তার মার্কিন সহকর্মী চার্লস বহলেনকে এই গোপন চুক্তি সম্পর্কে অবহিত করেন। তবে এ তথ্যটি প্রেসিডেন্ট রুজভেল্টের ডেস্কে যাওয়ার আগে থেমে যায়। চুক্তি স্বাক্ষরের পরদিন সোভিয়েত ও জার্মান পত্রপত্রিকায় ফলাও করে চুক্তি স্বাক্ষর সংক্রান্ত খবর ও প্রকাশ্য বিষয়বস্তু প্রকাশিত হলে ইউরোপ স্তম্ভিত হয়ে পড়ে। শুরু থেকে সন্দেহ করা হচ্ছিল যে যতটুকু প্রকাশ করা হয়েছে চুক্তিটির সীমা তার চেয়ে অনেক বেশি। এস্তোনীয় জেনারেল স্টাফের একজন কর্মকর্তা 26 আগস্টের মধ্যে উপলব্ধি করতে পেরেছিলেন যে এই চুক্তিতে সোভিয়েত এবং জার্মান স্বার্থের অনুকূলে বাল্টিক রাষ্ট্রগুলোকে ভাগ করা হয়েছে এবং এস্তোনিয়াকে সোভিয়েত ইউনিয়নের কাছে হস্তান্তর করা হয়েছে। লাটভিয়ার কূটনৈতিক সার্ভিসও চুক্তি স্বাক্ষরের পরই বিষয়বস্তু জানতে পেরেছিল। অন্যদিকে গুজব ছড়িয়ে পড়ে যে জার্মানি লাটভিয়াকে রাশিয়ার কাছে অর্পণ করেছে। কঠোর গোপনীয়তা রক্ষা করা শর্ত থাকা সত্ত্বেও স্টালিন এবং মোলোটোভ মস্কোয় বাল্টিক রাষ্ট্রগুলোর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় এসব দেশকে চাপ প্রয়োগে বশ্যতা স্বীকারের কৌশল হিসেবে জার্মানির সঙ্গে গোপন চুক্তি স্বাক্ষরের বিষয়বস্তু ফাঁস করে। মস্কো আলোচনায় যেসব বাল্টিক নেতা অংশগ্রহণ করে তাদের মধ্যে লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাউজাস আর্থিস এবং লিথুয়ানিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল স্টেটিস রাস্টিকিস উল্লেখযোগ্য ছিলেন। এই দুজন সহ আরও সূত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করে। সোভিয়েতরা বাল্টিক মন্ত্রীদের কাছে চুক্তির বিষয়বস্তু প্রকাশ করে আবার সে কথা জার্মানদেরও অবহিত করে। এতে জার্মানি চরম ক্ষুব্ধ হয়। পরিস্থিতি সামাল দিতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপ বাল্টিক নেতৃবৃন্দের কাছে চিঠি পাঠিয়ে এ চুক্তির গুরুত্বকে উড়িয়ে দিয়ে তাদের সান্ত্বনা দেন। তবে অবিশ্বাস্য হলেও সত্যি যে বাল্টিক রাষ্ট্রগুলো নিয়ে সোভিয়েত ইউনিয়ন ও জার্মানির এই কেনাবেচার সংবাদ পাশ্চাত্য জানতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়া নাগাদ তাদের কাছে বিষয়টি ছিল অজ্ঞাত। 1946 সালে নুরেমবার্গ ট্রায়ালে এই চুক্তির বিষয়বস্তু প্রথম জানাজানি হয় এবং পরে তা বহু পত্রপত্রিকায় প্রকাশিত হয়। 1948 সালে 10 আগস্ট এস্তোনিয়ার দৈনিক রাহভা হাল এই রুশ জার্মান গোপন প্রোটোকলের বর্ণনা দিয়ে বলা হয় যে মূল কপিটি বন এ জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় মহাফেজখানায় রক্ষিত ছিল। তদানীন্তন সোভিয়েত বার্তা সংস্থা তাসের প্রধান ভ্যালেস্তিন ফালিন মস্কোতে এক সাংবাদিক সম্মেলনের পুনরুক্তি করে বলেন, এই প্রোটোকলের মূল কপি কখনো খুঁজে পাওয়া যায়নি। মিস্টার ফালিন সত্যি কথাই বলেছিলেন। যুদ্ধের পর দখলকৃত জার্মান দলিলপত্র সংরক্ষণ এবং ফটোকপি করার প্রকল্পে নিয়োজিত আমেরিকান পণ্ডিতগণ স্বীকার করেন যে রাইখ পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দলিলপত্রের অধিকাংশের মূল কপি পাওয়া যায়নি। 1945 সালে মিত্রবাহিনীর ভয়াবহ বোমা হামলার মুখে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাফেজখানা বার্লিন থেকে বনে সরিয়ে নেওয়া হয় এবং পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপ অধিকাংশ গুরুত্বপূর্ণ দলিলের ফটোকপি করার নির্দেশ দেন। রাইখা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান দুভাষী পল অটো স্মিথ এই কাজ করেন। স্মিথের সহকারী কার্ল ভন লুয়েচ ফিল্মগুলো বাক্সে বোঝাই করে মাটিতে পুঁতে ফেলেন। এভাবে নাৎসিদের অনেক গুরুত্বপূর্ণ দলিল রক্ষা পায়। 1945 সালে মে মাসের শেষ দিকে ভন লুয়েচ ব্রিটিশ ডকুমেন্ট টিমের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আর.সি. থমসনের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে ফিল্মগুলো হস্তান্তর করেন এবং তার
স্থানান্তরিত দলিলপত্র দখলীকৃত জার্মান রেকর্ড প্রকল্পের অংশে পরিণত হয়। রিবেন্ট্রপের ফাইলের ভেতর 23 আগস্ট এবং 28 সেপ্টেম্বরের চুক্তির দুটি ফিল্ম পাওয়া যায়। 1988 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন এই গোপন চুক্তির অস্তিত্ব অস্বীকার করে, তবে সে বছর সোভিয়েত কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য আলেকজান্ডার নিকোলায়েভিচ ইয়াকোলেভ এই চুক্তির অস্তিত্ব স্বীকার করেন। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর 1992 সালে এই চুক্তির বিষয়বস্তু প্রকাশ করা হলেও মূল কপি প্রকাশ করা হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে যাওয়ার পূর্বে ইউরোপীয় দেশগুলো কমিউনিস্ট নেতৃবৃন্দ রুশ জার্মান গোপন চুক্তি স্বাক্ষরের ঘটনাকে পাশ্চাত্যের জালিয়াতি বলে দাবি করতেন, কিন্তু তাদের দাবি ছিল অসার। রুশ জার্মান গোপন চুক্তির ফটোকপি যে জাল নয় তা প্রমাণ করা কঠিন নয়। 1939 সাল থেকে 41 সাল পর্যন্ত রুশ জার্মান পত্র বিনিময় এবং তখনকার বিদ্যমান পরিস্থিতি প্রমাণ করে যে তাদের মধ্যে অনুরূপ চুক্তি ছিল। আগে বলা হয়েছে যে 1939 সালের শরতে সোভিয়েত নেতৃবৃন্দ বাল্টিক নেতৃবৃন্দের এই চুক্তির বিষয়বস্তু প্রকাশ করেছিলেন। অন্যদিকে চুক্তি স্বাক্ষরের বাস্তব লক্ষণ ফুটে ওঠায় জার্মানরা তার সত্যতা অস্বীকার করতে পারেনি। 1933 থেকে 41 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ও জার্মান সরকারের আচরণে এটা প্রমাণিত হয় যে ভৌগোলিক সুবিধা অনুযায়ী পূর্ব ইউরোপ ভাগাভাগি করা একটি চুক্তি তাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। যদি ধরে নেওয়া যায় যে চুক্তির কপি জাল তাহলে এই চুক্তির উদ্ধৃতি দিয়ে প্রকাশিত শত শত দলিলপত্র জাল বলে সাব্যস্ত হবে, কিন্তু এসব দলিলের সত্যতা নিয়ে কেউ কোনোদিন সন্দেহ প্রকাশ করেনি। সহায়ক সংখ্যক দলিলে রুশ জার্মান গোপন চুক্তির অস্তিত্ব স্বীকার করা হয়েছে। সুতরাং পূর্ব ইউরোপ ভাগাভাগিতে সোভিয়েত ইউনিয়ন ও নাৎসি জার্মানির মধ্যে যে একটি গোপন চুক্তি হয়েছিল সে বিষয়ে সন্দেহ করার অবকাশ থাকে না। চুক্তি হওয়ায় রটনা মিথ্যা হয়ে থাকলে সোভিয়েত ইউনিয়ন সহজেই প্রমাণ করতে পারত, কিন্তু দেশটি তার মুহাফেজখানায় কখনো কাউকে প্রবেশ করতে দেননি, এমনকি নিরপেক্ষ ও সত্যানুসন্ধানীদেরও নয়। এতে বোঝা যায় চুক্তির ফটো কপি জাল নয়। 1988 সালে মোলটোভ-রিবেন্ট্রপ চুক্তির 50তম বার্ষিকীতে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে এক বিশাল সমাবেশে এদেশের খ্যাতনামা কবি জাস্টিকাস মার্কিনকেভিকিয়াস উদাত্ত কণ্ঠে এই গোপন চুক্তির সত্যতা স্বীকার করেছিলেন। স্ট্যালিন এ ব্যাপারে পূর্ণ মাত্রায় সচেতন ছিলেন যে চুক্তির এই গোপন ধারায় হিটলারকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে অব্যাহতি দিয়ে ব্রিটেন এবং ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঠেলে দেওয়া হয়েছে, সুতরাং তার পরিণাম হয়েছে যুদ্ধ, তাই তিনি প্রকাশ করেননি। 1940 সালের এপ্রিলে জার্মান সৈন্যরা ডেনমার্ক এবং নরওয়ে এবং 1940 সালের জুনে সোভিয়েত ইউনিয়ন শুধু রোমানিয়া, ভেসারিয়া ও বুকেভিনা দখল করে নিলে এ চুক্তির ধস শুরু হয়। সংশ্লিষ্ট দুটি পক্ষ চুক্তিতে বর্ণিত তাদের সীমা লঙ্ঘন করতে থাকে। 1947 সালের স্ট্যালিন স্বীকার করেন যে হিটলার আগ্রহী হলে জার্মানির সঙ্গে কাজ করা যেতে পারে, এতে তার কোনো আপত্তি ছিল না। স্ট্যালিনের এই উক্তি যথার্থ ছিল না, কারণ ব্রিটেনের সঙ্গে সহযোগিতা করার চেয়ে জার্মানির সঙ্গে সহযোগিতা ছিল অধিক লাভবান হওয়ার সুযোগ। ঐতিহাসিক এইচ কারের মতে স্ট্যালিন বিশ্বাস করতেন জার্মানরা এত বোকা নয় যে তারা দুটি ফ্রন্টে লড়াই করবে। পাশ্চাত্যের বিরুদ্ধে জার্মানরা লড়াই চালিয়ে গেলে সোভিয়েত ইউনিয়নের বিরাট উপকার হতো বলে তিনি ধারণা করতেন। চুক্তি স্বাক্ষরের এক দশক আগে সোভিয়েতরা বিভিন্ন পন্থায় নাৎসিদের বিরোধিতা এবং তাদের সঙ্গে লড়াই করেছিলেন, তবে এই বাস্তবতার গুরুত্বকে খাটো করে দেখানোর জন্য সোভিয়েত কর্মকর্তাদের পাশাপাশি সোভিয়েত প্রচার মাধ্যমও বহু প্রচারণা চালায়। তবে তারা এ ব্যাপারে সচেতন ছিল যে তাদের প্রচারণা জার্মানপন্থী বলে বিবেচিত না হয়। আনুষ্ঠানিকভাবে মোলটোভ-রিবেন্ট্রপ চুক্তি অনাক্রমণ চুক্তি হলেও এটি আতাত গঠনের
চুক্তি ছিল কিনা এ ব্যাপারে মোলটোভের একটি উক্তি উল্লেখ করা হয়। জার্মানদের পুনরায় আশ্বস্ত করার জন্য চুক্তি স্বাক্ষরের পরপর তিনি সাংবাদিকদের কাছে ফেসিবাদ একটি উপভোগ্য বিষয়, ফেসিজম ইজ এ ম্যাটার অফ টেস্ট বলে মন্তব্য করেছিলেন। সোভিয়েত ইউনিয়ন জার্মানির সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরের বিনিময়ে আশেপাশের দেশগুলো দখল করে নিয়েছিল। এসব দেশ দখল জার্মান হামলাকালে তার বিপর্যয় রোধে কতটা সহায়ক হয়েছিল চুক্তির মূল্যায়নে তার একটি অমীমাংসিত বিষয়। সোভিয়েত সূত্র দাবি করেছে যে মস্কোর কয়েক কিলোমিটার দূরে জার্মান অগ্রযাত্রা থামিয়ে দেয়। অতএব এ ধরনের জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত ভূখণ্ডের ভূমিকা গৌণ ছিল। তবে অন্যরা বলেন যে পোল্যান্ড এবং বাল্টিক রাষ্ট্রগুলো সোভিয়েত ইউনিয়ন ও জার্মানির মধ্যে বাফার রাষ্ট্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং রিবেন্ট্রপ চুক্তি শুধুমাত্র পশ্চিম ইউরোপে নয়, সোভিয়েত ইউনিয়নে জার্মান হামলাও ছিল একটি পূর্বশর্ত। 1939 থেকে 41 সালে নাৎসি জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার সহযোগিতাকালে এক যুগে দুটি ঘটনা ঘটে। একটি ছিল মিডল জোনে জার্মানি সম্প্রসারণ, আরেকটি ছিল রুশ অগ্রযাত্রার সূচনা। তবে 1941 সালে জার্মান অভিযান শুরু হলে সোভিয়েত ইউনিয়ন পূর্ব দিকে বহুদূরে পিছু হটতে বাধ্য হয়। পরে যুদ্ধের মোড় ঘুরে যায় এবং পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ইউরোপের চূড়ান্ত অগ্রযাত্রা শুরু করে। এতে দেশটি 1939 সালে নাৎসি জার্মানির সঙ্গে স্বাক্ষরিত গোপন চুক্তিতে প্রদত্ত সুবিধার চেয়ে বেশি লাভবান হয়। চুক্তি স্বাক্ষরের মাত্র এক সপ্তাহ পর 1 সেপ্টেম্বর জার্মান হামলায় পোল্যান্ডের বিভক্তির পালা শুরু হয়। 17 সেপ্টেম্বর সোভিয়েত ইউনিয়ন পূর্ব দিক থেকে হামলা শুরু করলে দেশটির চতুর্থ দফা বিভক্তি সম্পন্ন হয়। তথাকথিত কার্জন লাইনের পশ্চিমে সোভিয়েত ইউনিয়ন সংলগ্ন মোলটোভ-রিবেন্ট্রপ লাইন নামে পরিচিত পোল্যান্ডের পূর্ব সীমান্ত নির্ধারণ করা হয়। প্রথম মহাযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন এ ধরনের একটি সীমান্ত নির্ধারণের প্রস্তাব দিলে পোল্যান্ড তা প্রত্যাখ্যান করে। মোলোটোভ-রিবেন্ট্রপ লাইনে প্রায় 40 লাখ পুলিশের বসবাস ছিল, তবে এখানে বসবাসকারী জনসংখ্যার অধিকাংশ ছিল ইউক্রেনীয়, রুশ এবং বেসারাবীয়। সে কারণে সোভিয়েত ইউনিয়ন তার হৃত ভূখণ্ড পুনরুদ্ধারে মাদার রাশিয়া হিসেবে আবির্ভূত হয়। সোভিয়েত ইউনিয়নের ভূখণ্ডগত দাবি হাঙ্গেরি, বুলগেরিয়া অথবা পোল্যান্ডের অনুরূপ ছিল না। তার দাবির পেছনে সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা কাজ করত। এক বছর আগে 1938 সালের অক্টোবরে পোলরা জাতিগত ইস্যু উত্থাপন করে চেকোস্লোভাকিয়ার কাছ থেকে স্টেশন দখল করে। রুশরা একইভাবে পুলিশের স্বাধীনতা থেকে জ্ঞাতি ভাইদের মুক্ত করার স্লোগান দিতে থাকে। উগ্র জাতীয়তাবাদের মুখে গণতান্ত্রিক, প্রগতিশীল, ফ্যাসিস্ট ও কমিউনিস্ট যাই হোক না কেন, প্রতিটি সরকারের কাছে সাম্রাজ্যবাদী স্বার্থ হাসিলে জাতিগত ইস্যু ছিল একটি সুবিধাজনক অজুহাত। রুশ জার্মান চুক্তি পাশ্চাত্যের সরকারগুলোর মধ্যে গভীর অস্বস্তিকতার জন্ম দেয়। তার পরিণামে চুক্তির পরিণাম নিয়ে শঙ্কিত হয়ে ওঠে। কমিউনিস্টদের মধ্যে আতঙ্কের মাত্রা ছিল আরও বেশি। অধিকাংশ কমিউনিস্ট তাদের নাৎসি শত্রুদের সঙ্গে মিত্র সোভিয়েত ইউনিয়নের এমন কার্যকলাপে কমিউনিজমের আদর্শের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে আখ্যায়িত করতেন। 1939 সালে 20 সেপ্টেম্বর লন্ডনের ইভিনিং স্ট্যান্ডার্ডে কার্টুনিস্ট ডেভিড লোর একটি বিখ্যাত ব্যঙ্গচিত্রে দেখানো হয় হিটলার ও স্ট্যালিন পোল্যান্ডের মৃতদেহের উপর একে অপরের কে অভিবাদন করছে। হিটলার মৃত পোল্যান্ডকে দেখিয়ে বলছেন, এই দেখেন বিশ্বের আবর্জনা। জবাবে স্ট্যালিন বলেন, শ্রমিকদের নিকৃষ্ট আততায়ী। 1939 সালে 28 সেপ্টেম্বর সোভিয়েত ইউনিয়ন 3টি বাল্টিক রাষ্ট্রকে প্যাক্ট অফ ডিফেন্সে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স নামে একটি বাধ্যতামূলক চুক্তি স্বাক্ষরদানের নির্দেশ দেন। এই চুক্তি সোভিয়েত ইউনিয়নকে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া সৈন্য মোতায়েনের সুযোগ দেয়। একই দিন একটি সম্পূরক জার্মান সোভিয়েত প্রোটোকল আওতায় লিথুয়ানিয়ার অধিকাংশ এলাকা জার্মানির নিয়ন্ত্রণ থেকে সোভিয়েতের নিয়ন্ত্রণে হস্তান্তর করা হয়। অনুরূপ দাবি প্রত্যাখ্যান করায় 30 নভেম্বর সোভিয়েত সৈন্যরা ফিনল্যান্ডে হামলা চালায়।
উইন্টার ওয়ার এ 3 মাস পর্যন্ত যুদ্ধ এবং ক্ষয়ক্ষতির পর সোভিয়েত ইউনিয়ন দেশটির 10% ভূখণ্ডের বিনিময়ে লড়াই বন্ধ করে। 1940 সালে 15 থেকে 17 জুন সোভিয়েত ইউনিয়ন 3টি বাল্টিক রাষ্ট্রে হামলা চালিয়ে সেগুলোকে একীভূত করে। একই সময়ে দেশটি রোমানিয়া, বেসারাবিয়া, বুকোনিভা ও হাতজা অঞ্চলে চরমপত্র দেয়। সোভিয়েতদের এ উদ্যোগে শঙ্কিত হয়ে 25 জুন রিবেনট্রপ সোভিয়েত নেতৃবৃন্দের কাছে পাঠানো তার জবাবে জার্মানির গুরুত্বপূর্ণ স্বার্থের কথা উল্লেখ করেন। তিনি তার জবাবে এ নিশ্চয়তা দেন যে রোমানিয়াকে রণাঙ্গনে পরিণত হতে হবে না। তাছাড়া তিনি দাবি করেন, বেসারাবিয়ায় বসবাসকারী 1 লাখ সংখ্যালঘু জার্মানদের বিশ্বাস এবং ভবিষ্যতের স্বপ্নে জার্মানি উদ্বিগ্ন। সেপ্টেম্বরে রুশ জার্মান জনসংখ্যা স্থানান্তর চুক্তি অংশ হিসেবে বেসারবিয়া থেকে সংখ্যালঘু জার্মানদের অধিকাংশকে জার্মানিতে পুনর্বাসিত করা হয়। রোমানিয়ার ওপর সোভিয়েতের চাপ বৃদ্ধি পেতে থাকে, তাকে রক্ষা করার মতো কেউ ছিল না। ফ্রান্সের পতনে দেশটি আরও বেশি ঘাবড়ে যায়। অন্যদিকে সোভিয়েত দাবি মেনে নেওয়ার জন্য জার্মানি রোমানিয়াকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছিল। অগত্যা ইতালি সরকারের পরামর্শে রোমানিয়ার সোভিয়েতের দাবির কাছে নতি স্বীকার করে এবং 1940 সালের আগস্টে সোভিয়েত ভীতির মুখে দেশটির আরও ভূখণ্ড হারায়। সোভিয়েত অধিকৃত ভূখণ্ডগুলো সোভিয়েত প্রজাতন্ত্রে পরিণত হয়। অধিকৃত ভূখণ্ডের জনসংখ্যার ভেতর সোভিয়েত বিরোধী শুদ্ধ অভিযান পরিচালনা করা হয় এবং নয়া সীমান্ত নির্ধারণ করা হয়। এসব ভূখণ্ডে লাখ লাখ লোককে হত্যা কিংবা দুর্প্রাচ্য অথবা গুলাগ শ্রম শিবিরে পাঠানো হয়। সেখানে বহু লোকের মৃত্যু হয়। পরে দখলকৃত ভূখণ্ডগুলো জার্মানির বিরুদ্ধে যুদ্ধে অগ্রবর্তী প্রতিরক্ষা লাইন হিসেবে কাজ করে। 1941 সালে গোড়ার দিকে লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের মাঝ বরাবর জার্মানি এবং সোভিয়েত অধিকৃত অঞ্চলে সীমানা চিহ্নিত করা হয়। এ পর্যায়ে নাৎসি সোভিয়েত সম্পর্ক আরও শীতল হতে থাকে। ওয়েটম্যান জার্মান সশস্ত্র বাহিনী রেড আর্মির মধ্যে সংঘর্ষের লক্ষণ ফুটে ওঠে। অধিকৃত পশ্চিম ইউরোপে জনগণের কাছে রুশ জার্মান সংঘাত ছিল কাঙ্ক্ষিত। 20-22 বছর আগে রাশিয়ার সংগঠিত বলশেভিক বিপ্লবের প্রতি তাদের ঘৃণা ছিল তখনও তুঙ্গে। প্রাচ্যের বিরুদ্ধে পাশ্চাত্যের একচ্ছত্র নেতা হিসেবে আবির্ভূত হয় হিটলারের দেশ এবং বিদেশে বিপুল জনপ্রিয়তা আশা করেছিলেন এবং ব্রিটেনের সঙ্গে শান্তি স্থাপনের চেষ্টা চালান, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। সোভিয়েত ইউনিয়ন বারবারই পাশ্চাত্যের গণতান্ত্রিক দেশগুলোর বিরুদ্ধে হিটলারকে যুদ্ধের উস্কানি দিত। এই উস্কানিতে তিনি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে পশ্চিম রণাঙ্গন খুলে বসেন, কিন্তু নিয়তির ইচ্ছা ছিল অন্যরকম। হিটলার পশ্চিম রণাঙ্গনে যুদ্ধের নিষ্পত্তি হওয়ার আগে তার কৌশলগত মিত্র সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াইয়ের দ্বিতীয় ফ্রন্ট খোলেন। একই সঙ্গে দুটি রণাঙ্গনে লড়াই করতে গিয়ে অজেয় জার্মান সৈন্যরা হেরে যায়। সেই সঙ্গে ঘটে বিশ্বত্রাস হিটলারের পতন।